Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আগের দিন আমরা আরডি এর প্রিলিমিনারি কনসেপ্ট এবং আরডি এর সম্বন্ধিত বিভিন্ন টার্ম তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে ডায়েট প্ল্যানের ক্ষেত্রে প্রি স্কুল, স্কুল গোয়িং এবং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিভাবে ডায়েট প্ল্যান হয় এবং কিভাবে মেনু প্ল্যান হয়ে থাকে। আজকে আমরা দেখব অ্যাডোলেসেন্টস নিউট্রিশন বা কৈশোরের সুষম খাদ্য। বলছি কৈশোরের দেহের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় এবং এই সময় তাদের পুষ্টি সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকতে হয় যাতে তাদের বৃদ্ধি ব্যাহত না হয়। নিম্নমানের খাদ্য সচরাচর ক্যালোরি এবং ক্যালসিয়ামের অভাব থাকে। খাদ্যে পর্যাপ্ত ক্যালোরি থাকলেও ক্যালসিয়ামের অভাব ঘটলে দেহের সুষম বৃদ্ধি হয় না। কৈশোরের ছেলেমেয়েদের সক্রিয়তা বৃদ্ধি পায়, তারা নানা রকম কাজকর্ম, পড়াশুনো, শরীরচর্চার সাথে যুক্ত হয় এবং তারা যথেষ্ট ক্ষুধার্ত হয়ে ওঠে। কিশোর বয়সে খাদ্য সুস্বাস্থ্যের অনুকূল হওয়া চাই, তাদের হালকা জলখাবার দেওয়া চাই। কৈশোরের অপুষ্টির ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, তাদের কাজের ক্ষমতা হ্রাস পায়, পড়াশোনার ক্ষতি হয়, অল্প বয়সে আলস্য এবং জড়তার চলে তারা পরিণত হয়ে যায় এবং পরবর্তী সময়েও কিন্তু এই বিষয়টা থেকে যায়। কৈশোর হলো দৈহিক বৃদ্ধি, হরমোনের পরিবর্তন এবং মানসিক চাপ ও উদ্বেগের কারণ এবং কিশোর-কিশোরীদের খাদ্যে বিশেষ করে প্রোটিন, ক্যালসিয়াম এবং লোহার পরিমাণও কিন্তু বাড়ানো হয়। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের দ্রুত বৃদ্ধি ঘটে। ঠিক কিরকম? 18 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পায় এবং ওজন কিন্তু প্রায় 17 কেজি বৃদ্ধি পায়। এবং এই যে বিষয়টা আমরা বললাম, এই যে পরিবর্তনটা সেটা ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায় কম্পেয়ার টু মেয়েদের ক্ষেত্রে। এবার আমরা আগের দিনও দেখেছিলাম যে আরডি এর একটি তারতম্য ঘটে। সেটা যদি আমরা দেখে থাকি তাহলে একদম টেবিলের নিচে 10 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের কী ধরনের নিউট্রিশন প্রোভাইড করতে হয় সেটা কিন্তু মেনশন করা রয়েছে। এবার আমরা দেখব যে একজন 15 বছরের কিশোরীর একদিনের মেনু ঠিক কিরকম হওয়া উচিত। প্রাতরাশ বা ব্রেকফাস্টে আটার রুটি এবং গুড়, 2 টুকরো পাউরুটি থাকতে পারে জেলি সহযোগে, সামান্য দুধ এবং অঙ্কুরিত মুগ অথবা ছোলা। লাঞ্চে কি খেতে পারে? ভাত হয়ে গেল বা ডাল, উচ্ছে, আলু সিদ্ধ, অল্প সবজি সহকারে মাছের ঝোল, 1 টুকরো লেবু। দুপুরে কি হতে পারে? রুটি, তরকারি, একটি ফল যেমন শসা, পেয়ারা বা টমেটো কিংবা পাকা কলা। বিকেলের টিফিনে নারকেল মুড়ি, ছোলা বা বাদাম মুড়ি, দই চিড়ে, দুধ কলা চিড়ে যেকোনো একটা খেতে পারে। রাত্রিবেলায় যে খাবারটা খাবে সেখানে ভাত, সয়াবিনের তরকারি, সুজির পায়েস অথবা 1 কাপ দুধ থাকতে পারে। এটা তো হয়ে গেল তাদের মেনু, তারা কি ধরনের মেনু গ্রহণ করে থাকে। কিন্তু এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, এই সময় কিন্তু অনেক ধরনের ইটিং ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়, খাদ্য সম্পর্কীয় কিছু সমস্যা, যার মধ্যে সবার প্রথম রয়েছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আমরা যদি দেখি এই ছবিটার মাধ্যমেই বুঝতে পারছি যে একজন মেয়ে, সে আয়নায় তাকে কি দেখছে? খুবই রোগা স্লিম ফিগার। তার মানে এখানে কিন্তু সে নিজেই তার বডি শেমিং করছে। এবং কি বলা হচ্ছে? অ্যানোরেক্সিয়া নার্ভোসা কি? পর্যাপ্ত খাবার না খাওয়া এবং শারীরিক গঠন সম্পর্কে অতিরিক্ত সচেতনতা অ্যানোরেক্সিয়ার কিন্তু প্রথম লক্ষণ। আমি মোটা হয়ে যাচ্ছি, আমাকে দেখতে ভালো লাগছে না, আমাকে আশেপাশের লোকজনেরা কি বলবে, তার মানে খুব কনসিয়াস হয়ে যায়, ও নিজের প্রতি খুব অ্যাওয়্যার হয়ে যায়। এক্ষেত্রে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায়? অতিরিক্ত ওজন হ্রাস পায়, কারণ সে তো খাচ্ছে না, তাই না? সে খাওয়া কমিয়ে দিচ্ছে। পাতলা চেহারা, ওজন বৃদ্ধির তীব্র ভয় যে আমি 1 টুকরো যদি খেয়ে ফেলি আমার অনেকটা কেজি ওয়েট বেড়ে যাবে। কাঁপুনি এবং মলত্যাগ প্রচণ্ড পরিমাণে, সে কনস্টিপেশনেও ভুগতে থাকে। অস্বাভাবিক রক্তের সংখ্যা, ক্লান্তি হয়ে যায়, অনিদ্রা, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, আঙুলের নীলাভ বিবর্ণতা, চুল যায় পাতলা হয়ে ভেঙে যায়, পড়ে যায়, কারণ একটা স্ট্রেস কন্ডিশন থাকতে পারে। নরম পাতলা শরীর ঢেকে রাখে চুল, অ্যামনেরিয়া অর্থাৎ যেটাকে আমরা জেনে থাকি ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, হলুদ ত্বক এবং বডি খুব কুল হয়ে যায়, মানে ঠান্ডা হয়ে যায়, অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপ কমে যায়, ডিহাইড্রেশন হয়, অস্টিওপোরোসিস হয় এবং হাত বা পা কিন্তু ফুলে যায়।
নেক্সট যে কন্ডিশনটা সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে একটু আবার অন্যরকম। কিন্তু বিষয়টা এক। খাওয়ার ব্যাধি হলো অতিরিক্ত খাওয়া, ওজন বৃদ্ধি এড়াতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ। এবং এটা বিষয়টা হচ্ছে যে আমি খাবো, কিন্তু আমি আবার রোগাও হব। হাউ ক্যান বি ইট পসিবল? তাহলে এক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যায়? বেশি করে খায়, জোর করে বমি করে, কারণ তাকে রোগা হতে হবে। দীর্ঘমেয়াদী ওজন বৃদ্ধির ভয় থাকে, ওজন ও শরীর নিয়ে ব্যস্ত থাকা, তার মানে সে অন্য কাজে মনোনিবেশ করতে পারে না। নিজের একটা নেগেটিভ সেলফ ইমেজ সে তৈরি করে ফেলে। এবং বিভিন্ন ধরনের সে ল্যাক্সাটিভ ইনটেক করে, ওজন কমানোর জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, অতিরিক্ত ব্যায়াম করে, দাঁতে দাগ পড়ে যায় কারণ অ্যাসিড হয়ে যায়, হাতের পিছনে বিভিন্ন রকমের দাগ দেখতে পাওয়া যায়, এবং স্বাভাবিক সামাজিক কার্যকলাপ থেকে সরে আসা, তার মানে সোশ্যালাইজেশনটা কমে যায়, কারণ ওই যে আমি যদি গেট টুগেদারে যাই আমাকে খেতে হবে, খেলে আমি মোটা হয়ে যাব, ও খেয়ে নেবে, বাট স্টিল ও ভাববে যে না আমাকে রোগা হতে হবে। এই একটা সাইকেল চলে। এই সাইকেলটা কেমন? বিঞ্জ ইটিং। একদম যা পাচ্ছি তাই খেয়ে নেব। সেলফ ইনডিউসিং ভমিটিং। আবার নিজে থেকে বমি করার চেষ্টা করব। আবার খেয়ে নেব, আবার বমি করব, আবার খেয়ে নেব, আবার বমি করব। তার মানে বিঞ্জ ইটিং, সেলফ ইনডিউসড ভমিটিং, আবার বিঞ্জ ইটিং হচ্ছে, আবার সেলফ ইনডিউসড ভমিটিং। তার মানে নিজেই খাচ্ছে, আবার নিজেই বমি করে রোগা হওয়ার চেষ্টা করছে। এর থেকে আর একটা নতুন ডিসঅর্ডার তৈরি হয়, সেটা হচ্ছে বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। ঘন ঘন প্রচুর পরিমাণে খাবার গ্রহণ এবং অনিয়ন্ত্রিত খাবার গ্রহণের ফলে সৃষ্ট একটা ব্যাধি। বারবার প্রচুর পরিমাণে সে খেতে থাকে এবং একটা চরম বিবৃতকর অনুভূতির দিকে সে পরিচালিত হয়। অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়। পরিস্থিতির ওপর তার নিয়ন্ত্রণের অভাবের অনুভূতি দেখতে পাওয়া যায়। অতিরিক্ত খাবার খাওয়ার ব্যাপারে চরম হতাশা তার তৈরি হয়। নিজের দুর্বল ধারণা এবং তার ওজন নিয়ে কিন্তু সে খুবই অসন্তুষ্ট বোধ করে। ঠিক আছে? কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে কিশোরী মেয়ে এবং ছেলেমেয়েদের মধ্যে কেন এই ধরনের ব্যাধিগুলো খুব রেলিভেন্ট, খুবই জেনারেল আমরা দেখতে পাই। দেখো, কিশোর-কিশোরীদের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, অতিরিক্ত খাওয়ার ব্যাধির মতো খাদ্যাভ্যাসের ব্যাধিগুলি প্রকৃতপক্ষে প্রচলিত। সামাজিক প্রত্যাশা, যে আমাকে একটা জায়গায় যেতে হবে, আমাকে স্ট্যান্ড করতে হবে, আমাকে এই কলেজে ভর্তি হতে হবে। এটা একটা বিষয়। শারীরিক ভাবমূর্তি, আমার বান্ধবী বা বন্ধু রোগা, খুব হ্যান্ডসাম অ্যান্ড অল দেখতে, আমাকেও রোগা হতে হবে। তার মানে কি? আমি ওর মতন হব। তাই না? এবং বিভিন্ন মানসিক এবং মানসিক কারণের চাপ, তাকে হয়তো বুলি করতে পারে স্কুল কলেজে, আরে তুই কি মোটা, তুই চলাফেরা করিস কি করে, কাইন্ড অফ ওয়ার্ডস ইউজ করতে পারে। সেখান থেকে ওর মধ্যে একটা বিষয় দেখতে পাওয়া যায়। বলছে কিশোরী মেয়ে এবং ছেলেদের উপরে এই খাদ্যাভ্যাসের ব্যাধি এবং তাদের ক্ষতিকর প্রভাব কি হতে পারে? একটা তো হয় শারীরিক প্রভাব, যেরকম পুষ্টির ঘাটতি। তার মানে কোনো একটা নিউট্রিয়েন্ট খুব বেশি পরিমাণে খেয়ে নিচ্ছে কিন্তু কম্পেয়ার বাকি নিউট্রিয়েন্টগুলো তো কম খাচ্ছে। তো সেখানে যেরকম ভিটামিন, খনিজ পদার্থ এগুলোর ঘাটতি হতে পারে। হাড়ের স্বাস্থ্য, আমরা দেখলাম অস্টিওপোরোসিস হতে পারে, ক্যালসিয়াম, ভিটামিন ডির অভাব হয়ে যায়। আর কি? হৃদরোগ সংক্রান্ত সমস্যা, কারণ ইলেকট্রোলাইটের ডেফিসিয়েন্সি হয়ে যায়, জল কম খায় তো, শুধুমাত্র ক্যালোরি রিচ ফুড আইটেমগুলোই তারা খেতে থাকে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা, এই যে বমি করা, বমি যখনই আমি করে নিচ্ছি পেট খালি হয়ে যাচ্ছে। পেট খালি হলে অ্যাসিড সিক্রেশন তো কমবে না, তাই না? তো অ্যাসিড সিক্রেশন হচ্ছে, ওখান থেকে স্টমাক এক হতে পারে, আরও বিভিন্ন রকমের কন্ডিশন অ্যারাইজ হতে পারে। বৃদ্ধি এবং বিকাশ স্বাভাবিক, আমি যদি প্রপার ডায়েট না নিই আমার গ্রোথ হবে না, আমার ডেভেলপমেন্ট হবে না। নেক্সট হচ্ছে মানসিক এবং মানসিক প্রভাব, বিষণ্ণতা, উদ্বেগ। খাদ্যাভ্যাসের ব্যাধিগুলি প্রায়শই হতাশা এবং উদ্বেগের মতন মানসিক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে। নিজের প্রতি একটা একটা কি বলবো বিতৃষ্ণা জুগিয়ে তোলে, মানে একটা কম আত্মসম্মানের মতন অবস্থার সৃষ্টি হয়, একটা নেগেটিভ ইমেজ নিজের তৈরি করে ফেলে। সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ তার মাথায় ঘোরে আমি তো মোটা, আমি যদি ৫ জনের মধ্যে যাই সবাই আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। এটা কিন্তু কেউ করছে না, ও একটা নিজের মতন করে ইমাজিনেশন ক্রিয়েট করে ফেলছে। জ্ঞানীয় দুর্বলতা, অপুষ্টি জ্ঞানীয় কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে ঘনত্ব এবং স্মৃতিশক্তিতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কারণ আমি সবসময় বলি যে খাবার খেতে হবে, না হলে কিন্তু ব্রেন কাজ করবে না। এবং লং টার্ম কি হতে পারে? দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা স্বাভাবিক। আমি যদি স্টমাক একেরটাই দেখি যে আমার অ্যাসিড সিক্রেশন প্রচণ্ড পরিমাণে বেশি গেলে গ্যাস্ট্রিক আলসার হবে, যা কিনা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের আরও মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে। অন্যান্য ব্যাধির ঝুঁকি বৃদ্ধি পাওয়া, সেটা হার্ট ডিজিজ হতে পারে বা ড্রাগ অ্যাডিকশন হতে পারে, তাই না?
সামাজিক ও মানসিক চ্যালেঞ্জ, সামাজিক এবং মানসিক সুস্থতার উপর প্রভাব গভীর হতে পারে, যা সম্পর্ক এবং জীবনের মানকেও কিন্তু প্রভাবিত করে। এবং অ্যাডোলেসেন্ট নিউট্রিশনের পরেই আমরা দেখব জেরিয়াট্রিক নিউট্রিশন, অর্থাৎ বয়স্কদের পুষ্টি। বয়স্কদের পুষ্টি স্বাস্থ্য বজায় রাখা, অপুষ্টি প্রতিরোধ করা এবং দীর্ঘস্থায়ী রোগ পরিচালনা করার জন্য বয়স্কদের অনন্য খাদ্য তালিকাগত চাহিদার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম হ্রাস পায়, টেস্ট এবং যে স্মেল তারও চেঞ্জ হয়, চিবাতে গিলতে সমস্যা হয় এবং এই কারণেও কিন্তু পুষ্টির প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়। আইসিএমআর এনআইএনআরডি এর অ্যাকর্ডিং এই তালিকা দেওয়া রয়েছে, যেখানে এল্ডারলিদের ক্ষেত্রে ঠিক কতটা নিউট্রিয়েন্ট আমরা দিয়ে থাকবো তা মেনশন করা রয়েছে। এবার যদি আমি দেখি প্রোটিন, প্রোটিন কেন প্রয়োজন হয়? পেশির যে ভর এবং শক্তি বজায় রাখার জন্য অপরিহার্য। বিভিন্ন জিনিস রয়েছে, মাছ, মাংস, ডিম, মটরশুঁটি, দুগ্ধজাত দ্রব্য সব প্রোটিনের সোর্স। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অস্টিওপোরোসিস প্রতিরোধে, হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ডেয়ারি প্রোডাক্টস যেগুলো হয় সেগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম সোর্স। ডায়েটারি ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং ডায়েটারি ফাইবারের সোর্স হিসাবে আমরা জানি যে ফল, শাকসবজি, গোটা শস্য, ডাল ইত্যাদিতে আমরা পেয়ে থাকি। ভিটামিন, খনিজ লবণ, ভিটামিন, খনিজ লবণ সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করে এবং আমরা জানি যে ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদাও কিন্তু খুব বেশি হয়। হাইড্রেশন, হাইড্রেশন হচ্ছে বেসিক্যালি এই কারণে প্রয়োজন যাতে ডিহাইড্রেশনের ঝুঁকিটা কমে যায়। নিয়মিত তরল গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যকর চর্বি, যেগুলো গুড ফ্যাট আমরা যাদেরকে বলে থাকি, হৃদরোগের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ওমেগা ফ্যাটি অ্যাসিড, যেমন জলপাইয়ের তেল যেটা আমাদের অলিভ অয়েল, অ্যাভোক্যাডো, বাদাম এবং চর্বিযুক্ত মাছ, ইলিশ মাছ ইজ ওয়ান অফ দ্য গুড সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বৃদ্ধ বয়সের একটি নমুনা খাদ্য তালিকা এখানে দেওয়া হলো। সকালে ঘুম থেকে উঠে চা ১ কাপ, ২ বিস্কুট। ব্রেকফাস্টে আমি ৩ টুকরো পাউরুটি, হাফ চা চামচ মাখন, ২ টেবিল চা চামচ ছানা, চিনি দিয়ে এবং কলা একটা অথবা দুধ ১ কাপ, সাথে চিনি, কর্নফ্লেক্স চিড়ে বা মুড়ি হাফ কাপ, কলা একটা অথবা ১ বাটি ডালিয়ার পরিচ এবং একটা কলা। লাঞ্চে ভাত ১ বাটি, ডাল ১ কাপ, শাকজাতীয় সবজি হাফ কাপ, মাছের ঝোল, মাছের টুকরো ১ পিস হয় তাহলে তার ওজন ৫০ গ্রাম হওয়া বাঞ্ছনীয়। সাথে আলু, অন্যান্য কিছু সবজি, রায়তা হাফ কাপ, তার মধ্যে দই, শসা এবং গাজর সিদ্ধ যেন থাকে। বেলা ৩:৩০ নাগাদ একটা কমলালেবু অথবা মুসম্বি লেবু। বিকেল ৫টার সময় ১ কাপ চা, বিস্কিট ২ পিস। রাতের খাবারে ৩টে রুটি অথবা ভাত ১ বাটি, ডাল ১ বাটি অথবা নরম সবজি ১ বাটি অথবা ১ টুকরো মাছ বা চিকেন, সাথে সবজি দিয়ে স্টু। এবং ঘুমোবার আগে গরম দুধ ১ কাপ, কিন্তু এখানে বলা বাঞ্ছনীয় যে যদি তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে দুধ খাবে না। সো দিস ইজ অল ফর টুডে স্টুডেন্টস। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং কোনো রকম যদি ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। পেড ব্যাচ এবং নোট সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কেউ যদি ক্লাস 11 রিভিশন অথবা ক্লাস 12 এর জন্য এনরোল হতে চাও পেইড ব্যাচে, তাহলে কিন্তু এনরোল হতে পারো। খুবই কম সংখ্যক ছেলেমেয়েদেরকে নিয়ে একটা ব্যাচ তৈরি করা হবে, যেখানে ইন্ডিভিজুয়াল নজর দেওয়া হয়। কারণ আমরা জানি যে সেমেস্টার সিস্টেমে তোমরা ফার্স্ট টাইম এইচএস এক্সামিনেশন দেবে এবং ক্লাস 11 অলরেডি এন্ড আপ হতে চলেছে। সো ক্লাস 12 এর জন্য বেটার প্রিপারেশনের জন্য ডেফিনেটলি তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো অথবা কিন্তু মেলও করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।